তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 88 নাম্বার ক্লাস। তো এর আগে আমাদের অনেক ক্লাস হয়ে গেছে। তো সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে যে দেওয়া প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন আইন দ্বারা নীল চুক্তি আইনটি রদ করা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা লাইভ কমেন্টে অ্যান্সার করতে থাকো, তাহলে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় যে কোনো প্রশ্ন তোমাদের নতুন বা আগে শোনোনি কোথাও, তাহলে সেগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো, তাহলে তোমাদের পরে রিভাইজ করতে সুবিধা হবে। আর এর সাথে সাথে বলে রাখি, এই যত ক্লাস হচ্ছে আমাদের যে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাসের যত ক্লাস হচ্ছে সবগুলোর পিডিএফ তোমরা নিয়ে নিতে পারো। ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে। আর ভবিষ্যতে যত ক্লাস হবে ক্লার্কশিপ স্পেশাল জিকে ক্লাসের, তো সেগুলো সব পিডিএফই তোমরা পেয়ে যাবে একবার সেই পিডিএফটা নিয়ে নিলে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, অষ্টম। তো দীনবন্ধু মিত্র 1859 সালে নীল বিদ্রোহ নিয়ে নীল দর্পণ নাটক রচনা করেন। আর মাইকেল মধুসূদন দত্ত এটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন এবং এটি প্রকাশ করেছিলেন হচ্ছে রেভারেন্ড জেমস লন। এটা ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে প্রচুর। নেক্সট প্রশ্ন, প্রথম পার্সি সংবাদপত্রের নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই সংবাদপত্রটি একজন খুব বিখ্যাত ব্যক্তি রচনা করেছিলেন। তো অ্যান্সার হয়ে যাবে এটার অপশন সি, মিরাট উল আকবর। তো প্রথম পার্সি সংবাদপত্রের নাম হচ্ছে মিরাট উল আকবর, আর এটা শুরু করেছিলেন হচ্ছে রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায় 1822 সালে মিরাট উল আকবর সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। পরের প্রশ্ন, ডিরোজিওর একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র কে ছিল? পার্থেনন, এথেনিয়াম, ক্যালাইডোস্কোপ নাকি সবকটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, এথেনিয়াম। তো একাডেমিক অ্যাসোসিয়েশন বা ইয়ং বেঙ্গল নামে যেটা পরিচিত, সেটা 1828 সালে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও বাংলার একদল ছাত্রের সঙ্গে শুরু করেছিলেন। এই সালটা ভালো করে মনে রাখবে যে 1828 সালে একাডেমিক অ্যাসোসিয়েশন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও শুরু করেছিলেন। নেক্সট প্রশ্ন, কে ভারত ছাড়ো আন্দোলনকে 1857 পর সর্বাধিক গুরুতর বিদ্রোহ বলেছিলেন? তো এটা বলেছিলেন হচ্ছে লর্ড লিনলিথগো, অপশন ডি। তো ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের 8ই আগস্ট ভারতীয় জাতীয় কংগ্রেস ও ভারতের অন্যতম শ্রদ্ধেয় নেতা মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়েছিল। পরের প্রশ্ন, আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণের তত্ত্বাবধায়ক কে ছিলেন? তো আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণের তত্ত্বাবধায়ক ছিলেন হচ্ছে শাহানা ই মন্ডি, অপশান ডি। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। শাহানা ই মন্ডি ভালো করে মনে রাখবে। তো সুলতান জালালউদ্দিন খলজির জ্যেষ্ঠ ভ্রাতা শিয়াবুদ্দিনের পুত্র ছিলেন আলাউদ্দিন। তার আসল নাম ছিল হচ্ছে আলী গুরু শাহ। নেক্সট প্রশ্ন, নওরোজ উৎসবকেই শুরু করেন? এই প্রশ্নটা মোস্ট রিপিটেড প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে, নওরোজ উৎসবটি শুরু করেছিলেন হচ্ছে বলবন, অপশান এ, গিয়াসউদ্দিন বলবন। তো নওরোজ হচ্ছে ইরানি সৌর বর্ষপঞ্জি অনুসারে পালিত ইরানি নববর্ষ। নওরোজ পার্সিয়ান, কুর্দিস্তান, লুরিস্তিনি, আইজেরি এবং বালুচি মানুষের জাতীয় দিবস। নেক্সট প্রশ্ন, এনআরইপি আর আরএলইজিপি কোন পরিকল্পনা এটা প্রবর্তিত হয়েছিল? তো এটার অ্যান্সার হয়ে যাবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা 1980 থেকে 85 সালের মধ্যে হয়েছিল, অর্থনৈতিক উদারীকরণের সূচনা করেছিল। শিবরামন কমিটির সুপারিশে 12 জুলাই 1982-তে গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড
রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, যার শর্ট ফর্ম হচ্ছে নাবার্ড। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এখানে কিন্তু প্রশ্ন আসে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। তো অ্যান্সার হয়ে যাবে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই প্রশ্নটা তোমাদের আগের কোনো না কোনো ক্লাসে করানো হয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল স্বপদে থাকেন 5 বছরের জন্য, 6 বছরের জন্য, নাকি প্রধানমন্ত্রীর সন্তুষ্টি অনুযায়ী, নাকি রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী। তো মনে রাখবে অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী স্বপদে থাকেন, অর্থাৎ তার কোনো মেয়াদ নেই। রাষ্ট্রপতি তাকে যতদিন রাখবেন তিনি ততদিনই তার পদে থাকবেন। তো ভারতের অ্যাটর্নি জেনারেল সরকারের প্রধান আইনি উপদেষ্টা হিসেবে দেশের বিচার ব্যবস্থার একজন গুরুত্বপূর্ণ আইনি ব্যক্তিত্ব। ভারতের অ্যাটর্নি জেনারেল দায়িত্ব, কার্যাবলী, নিয়োগ, মেয়াদ, অধিকার এবং সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের 76 নম্বর ধারা। এই 76 নম্বর ধারাটা খুব ভালো করে মনে রাখবে। এখান থেকে প্রশ্ন আসে যে ভারতের অ্যাটর্নি জেনারেলের কথা আমাদের সংবিধানের কত নম্বর ধারায় লেখা আছে। তো অ্যান্সার হবে 76 নম্বর ধারায়। পরের প্রশ্ন, অয়েল ইন্ডিয়া লিমিটেড কোন সালে তৈরি হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, 1959 সালে অয়েল ইন্ডিয়া লিমিটেড তৈরি হয়। তো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড IOCL এর সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লিতে। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা উন্নত কর ব্যবস্থা? আয়কর, অন্তঃশুল্ক, বহিঃশুল্ক, নাকি বিক্রয় শুল্ক? তো সর্বাপেক্ষা উন্নত আয়কর ব্যবস্থা হচ্ছে কর ব্যবস্থা হচ্ছে আয়কর, অপশন এ, ইনকাম ট্যাক্স। তো এর সাথে সাথে মনে রাখবে প্রথম কাগজের নোট অর্থাৎ 10 টাকার নোট ইংরেজ সরকার 1861 সালে চালু করেছিল। পরের প্রশ্ন, ভারতে পেপার কারেন্সি কবে প্রচলিত হয়? তো মনে রাখবে ভারতে পেপার কারেন্সি চালু হয়েছিল 1861 সালে। তো এই কিছুক্ষণ আগে তোমাদের দেখানো হলো, এই বলা হলো প্রশ্নটা, এটাই পরের প্রশ্নের অ্যান্সার, 1861 সাল। তো 1861 সালে ভারতের প্রথম পেপার কারেন্সি প্রচলিত হয়। তো চার্লস ক্যানিং 1861 সালে আনুষ্ঠানিকভাবে ভারতীয় উপমহাদেশে কাগজের মুদ্রা চালু করেন। পরের প্রশ্ন, নিজের দেশে কোনো পণ্য যে দামে বিক্রি করা হচ্ছে বিদেশে তার থেকে কম দামে বিক্রি করার কৌশলকে কি বলা হয়? তো ইকোনমিক্স থেকে এটা প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের। তো অ্যান্সার হবে এখানে অপশন বি, ডাম্পিং বলা হয় তাকে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কোন রাজ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠিত হয়? তোমাদের এটা কিছুদিন আগে পড়ানো হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ইংলিশে তোমাদের পড়ানো হয়েছিল তখন। বিশেষ অর্থনৈতিক অঞ্চল এই জায়গাটায় শুধু এটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটার জায়গায় ছিল SEZ। তোমরা যারা কন্টিনিউ ক্লাস করো তারা অবশ্যই এটা জানবে, SEZ অর্থাৎ ভারতের কোন রাজ্যে প্রথম SEZ বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠিত হয়। তো এটা অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, গুজরাটের কান্ডালাতে। এটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় বারবার আসে। তো ভারতের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা SEZ কান্ডালাতে প্রতিষ্ঠিত হয়েছিল 1965 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি যে দেশের সংবিধানকে অনুসরণ করে গড়ে উঠেছে সেটা নাম কি? অর্থাৎ এখানে জানতে চাওয়া হচ্ছে যে ভারতের সংবিধানে যে সংবিধান সংশোধনের যে পদ্ধতিটা এইটা কোন দেশ থেকে অ্যাডপ্ট করা হয়েছে? দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, জাপান, নাকি কানাডা? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সংবিধান সংশোধনের পদ্ধতিটি নেওয়া হয়েছে হচ্ছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। তো ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন করার ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। এই ধারাটাও ভালো করে মনে রাখবে যে ভারতের সংবিধানের সংশোধন করার ক্ষমতা হচ্ছে 368 নম্বর ধারায় লেখা আছে। পরের প্রশ্ন, যদি রাজ্যপাল মারা যায় তাহলে বা পদত্যাগ করে তাহলে রাজ্যপালের দায়িত্ব কে পালন করবেন? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। অপশন হচ্ছে মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্য বিধানসভার অধ্যক্ষ, নাকি সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। তো কে রাজ্যপালের পদে বসবেন যদি তিনি মারা যান বা পদত্যাগ করেন?
তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, অর্থাৎ রাজ্যপাল মারা গেলে বা পদত্যাগ করলে সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছে তার দায়িত্ব পালন করবেন। নেক্সট প্রশ্ন, ধওলাধার পর্বত শ্রেণী কোন রাজ্যের মধ্যে বিস্তৃত? এটাও তোমাদের আগে পড়ানো হয়েছিল, খুবই ইম্পর্ট্যান্ট। তো এটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, হিমাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় সর্বাধিক বনভূমির পরিমাণ রয়েছে কোন রাজ্যে? এখানে কিন্তু দ্বিতীয় অর্থাৎ বনভূমির পরিমাণ, এর সাথে সাথে মনে রাখবে যে বনভূমির পরিমাণ ভারতের সর্বাধিক রয়েছে হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে। আর এখানে কিন্তু জানতে চাওয়া হয়েছে যে দ্বিতীয় স্থানে গিয়ে রয়েছে। প্রথম স্থানে তো সব পরীক্ষায় জিজ্ঞেস করে, কিন্তু এখন কিন্তু দ্বিতীয় স্থানে কোন রাজ্য বা কোন কত স্থানে রয়েছে সেটা দ্বিতীয় কোন কে রয়েছে সেটা কিন্তু বেশি জিজ্ঞাসা করা হয় এখন। তো এটা ভালো করে মনে রাখতে হবে তোমাদের। তো মনে রাখবে দ্বিতীয় সর্বাধিক বনভূমির পরিমাণ রয়েছে হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যে, আর প্রথম স্থানে রয়েছে হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য। তো মধ্যপ্রদেশে হচ্ছে বনভূমির পরিমাণ সর্বাধিক, আর তারপরে রয়েছে অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, দার্জিলিং হিমালয়ান রেল কত সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি লাভ করে? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে 1999 সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তো নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ন্যারো গেজ রেল পথ হলো দার্জিলিং হিমালয়ান রেল। নেক্সট প্রশ্ন, লাচেন ও লাচুং নামে দুটি পার্বত্য নদীর মিলনে কোন নদীর সৃষ্টি হয়েছে? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তিস্তা নদীর সৃষ্টি হয়েছে। তো তিস্তা নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। তিস্তা নদীকে সিকিম ও উত্তরবঙ্গের জীবন রেখাও বলা হয়। পরের প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সেন্সাস 2011 অর্থাৎ জনগণনা 2011 থেকে অনেকবার প্রশ্ন আসে পরীক্ষায়। তো এখানে প্রশ্ন করা হয়েছে যে 2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত কত? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 947, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষের মধ্যে 947 জন মহিলা রয়েছে পশ্চিমবঙ্গে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত। তো পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে লিঙ্গানুপাত সর্বাধিক, যেটা 971 রয়েছে দার্জিলিংয়ে, আর কলকাতায় হচ্ছে সব থেকে কম, যেটা হচ্ছে 899, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষে 899 জন মহিলা রয়েছে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? এটা তো তোমরা কম বেশি সবাই পারবে, সোজা প্রশ্ন এবং ইম্পর্টেন্টও, বারবার পরীক্ষায় আসে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সুপিরিয়র হ্রদ। সুপিরিয়র হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। আর পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল, যেটা হচ্ছে রাশিয়াতে অবস্থিত। আর পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, এটা হচ্ছে নোনা জলের হ্রদ। নেক্সট প্রশ্ন, বিবিপিএস এর পূর্ণ রূপ কি? বিবিপিএস তোমরা দেখবে, তোমরা যে চাকরি পরীক্ষায় যেগুলোতে অ্যাপ্লাই করো, তো অ্যাপ্লাই করার পর পেমেন্ট অপশন আছে, সেখানে দেখবে পেমেন্টে কমলা কালারে এরকম বিবিপিএস লেখা থাকে পেমেন্ট করার সময়। তো সেটা হচ্ছে বিবিপিএস। এই বিবিপিএস এর ফুল ফর্ম হচ্ছে ভারত বিল পেমেন্ট সিস্টেম। ভারত বিল পেমেন্ট সিস্টেম বিবিপিএস এর ফুল ফর্ম। এটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আমলাদের অর্থাৎ সিভিল সার্ভেন্টদের সাংবিধানিক নিরাপত্তার বিষয়টি আলোচিত হয়েছে? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, 311 নম্বর ধারায় বলা হয়েছে। পরের প্রশ্ন, বিছুটি গাছের পাতা গায়ে লাগলে চুলকায়, কারণ ওই পাতায় আছে কোনটি? অক্সালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, জিঙ্ক ক্লোরাইড নাকি সালফিউরিক অ্যাসিড? তো বিছুটি গাছের পাতায় কি থাকার জন্য সেটা গায়ে লাগলে চুলকায়? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, অক্সালিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, একটি উদোত্যাগী পদার্থের নাম? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট হচ্ছে একটি উদোত্যাগী পদার্থ।
তো সাধারণ উষ্ণতায় কিছু শোধক কেলাসকে বায়ুর মধ্যে খোলা অবস্থায় রেখে দিলে কেলাসগুলির কেলাস জল আংশিক বা সম্পূর্ণভাবে বাষ্পাকারে নির্গত হয় এবং কেলাসগুলি অনিয়তাকার পদার্থে পরিণত হয়। আর শোধক কেলাসের এই ধর্মকে উদোত্যাগ বলা হয়। আর যে সকল পদার্থ এই ধর্মটি প্রদর্শন করে তাদের উদোত্যাগী পদার্থ বলা হয়। যেমন হচ্ছে সাদা বর্ণের কাপড় কাঁচা সোডা, যাকে সোডিয়াম কার্বনেট বলা হয়। সোডিয়াম কার্বনেট এখানে দেখবে 10 অণু জল রয়েছে, H2 হচ্ছে জল, জলের সঙ্গে 10 অণু জল। এখানকার মধ্যে যদি এই বাতাসে যদি সোডিয়াম কার্বনেটকে বা কাপড় কাঁচা সোডাকে রেখে দেওয়া হয় তাহলে এই 10 অণু জল উড়ে যাবে। এই ধর্মকে বলা হয় উদোত্যাগী পদার্থ। নেক্সট প্রশ্ন, চোখে রড কোষের সংখ্যা প্রায় কতগুলি থাকে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, প্রায় 11 কোটি রড কোষ থাকে আমাদের চোখে। পরের প্রশ্ন, নিম্নের কোন ভাইরাসটি হচ্ছে আবৃত অর্থাৎ আবৃত থাকে, কোন একটি আবরণের মধ্যে থাকে? অ্যাডিনো, হারপিস, পোলিও নাকি কোনোটিই নয়? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, হারপিস ভাইরাস। পরের প্রশ্ন, ননস্টিক বাসনপত্র কি দিয়ে তৈরি করা হয়? এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, এসএসসি এবং অন্যান্য পরীক্ষায় বারবার আসে এই প্রশ্নটা। তো মনে রাখবে, ননস্টিক বাসনপত্র যে রয়েছে সেখানে ব্যবহার করা হয় হচ্ছে টেফলন। টেফলনের একটা আবরণ দেওয়া থাকে, কালো রঙের, দেখবে ফ্রাইং প্যানগুলোর মধ্যে কালো রঙের আবরণ থাকে, সেটা হচ্ছে টেফলন। আর টেফলন হচ্ছে মূলত এক ধরনের প্লাস্টিক, এর রাসায়নিক নাম হচ্ছে পলিটেট্রাফ্লোরোইথিলিন, PTFE। নেক্সট প্রশ্ন, কোন খনিজের অভাবে রক্তাল্পতা রোগ হয়? এটা কম বেশি সবাই পারবে অ্যান্সারটা। অ্যান্সার হচ্ছে অপশান এ, লৌহ, অর্থাৎ লোহার অভাবে হচ্ছে আমাদের রক্তাল্পতা রোগ হয়। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান তৈরি করতে মোট কত সময় লেগেছিল? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, ভারতের সংবিধান তৈরি করতে প্রায় 3 বছর লেগেছিল। 3 বছরের সামান্য কম লেগেছিল, কিন্তু প্রায় 3 বছর লেগেছিল। তো 1946 সালে 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং 1949 সালে 26শে নভেম্বর সংবিধান তৈরির কাজ শুরু হয়। এই সালটা খুবই ইম্পর্ট্যান্ট, যে প্রশ্ন আসে এখান থেকে যে গণপরিষদের প্রথম সভা কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে 9 ডিসেম্বর 1946 সালে। আর সংবিধান রচনার সময় গণপরিষদের মোট 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এইটাও কিন্তু পরীক্ষায় আসে যে সংবিধানে গণপরিষদে মোট কতগুলি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? তো 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল মোট। আর মোট সময় লেগেছিল হচ্ছে 2 বছর 11 মাস এবং 18 দিন। তো প্রায় 3 বছর লেগেছিল এই সংবিধানটি তৈরি করতে। নেক্সট প্রশ্ন, নিচের কোন ধাতুটিকে আঘাত করলে কোনো ধাতব শব্দ উৎপন্ন হয় না? এটা তো তোমরা বুদ্ধি লাগালে অবশ্যই এটা অ্যান্সার করতে পারবে। তো লোহাতেও আওয়াজ হবে, অ্যালুমিনিয়ামও আওয়াজ হবে, আয়রনেও আওয়াজ হবে, একমাত্র পারদে আওয়াজ হবে না, কারণ পারদ হচ্ছে একটি তরল ধাতু। নেক্সট প্রশ্ন, ভারতের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি ভোগ করেন কেমন ধরনের ক্ষমতা? চূড়ান্ত ক্ষমতা, আলংকারিক ও আনুষ্ঠানিক ক্ষমতা, সীমাবদ্ধ কিন্তু প্রকৃত ক্ষমতা, নাকি কোনোটিই নয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, আলংকারিক এবং আনুষ্ঠানিক ক্ষমতা পান হচ্ছে আমাদের ভারতের রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের সভাপতি নিযুক্ত হন কার দ্বারা? উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা? তো মনে রাখবে, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের সভাপতি নিযুক্ত হন হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা, অপশান সি। এর সাথে সাথে তোমাদের একটা ট্রিক বলে দিই, যে দেখবে বেশিরভাগ জায়গাতেই যত নিযুক্ত হয়, বেশিরভাগ, সব জায়গায় না কিন্তু বেশিরভাগ জায়গাতেই নিযুক্ত হয় হচ্ছে রাষ্ট্রপতিদের দ্বারাতেই। নেক্সট প্রশ্ন, সংবিধানের কততম তফসিলে দলত্যাগ বিরোধী আইন উল্লেখ আছে? 5ম, 8ম, 10ম নাকি দ্বাদশ? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের আগেও কিন্তু পড়ানো হয়েছিল। তো মনে রাখবে, সংবিধানের 10ম তফসিলে অর্থাৎ 10 নম্বর তফসিলে দলত্যাগ বিরোধী আইন রয়েছে। তো 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটা 1985 সালে হয়েছিল, তো 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে
দলত্যাগ বিরোধী আইন পাশ হয় এবং এটিকে 10ম তপশিলে অন্তর্ভুক্ত করা হয়। পরের প্রশ্ন, কে বলেছিলেন যে হিউম্যানিটি ইজ দ্য সলিড ফাউন্ডেশন অফ অল দ্য ভার্চুস? তো এই বিখ্যাত কথাটি বলেছিলেন হচ্ছে কনফুসিয়াস, অপশন এ। তো প্রাচীন ভারতের প্রখ্যাত দার্শনিক ও চিন্তাবিদ কনফুসিয়াস খং গুরু নামে পরিচিত। তার দর্শন রচনাবলী চীন সহ পূর্ব এশিয়ার জীবন দর্শনে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে। কনফুসিয়াস মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন। তার বিশ্বাস ছিল শিক্ষার মূল ভিত্তি হচ্ছে নীতি জ্ঞান। পরের প্রশ্ন, বুদ্ধ ও সুজাতা এই শীর্ষক চিত্রটির শিল্পী কে? তো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই বৃদ্ধ ও সুজাতা যে চিত্রটা রয়েছে, এই চিত্রটার শিল্পী হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি। পরের প্রশ্ন, তেরাট্টা কোন রাজ্যের নৃত্যশৈলী? পাঞ্জাব, বিহার, কর্ণাটক নাকি রাজস্থানে? তো মনে রাখবে, তেরাট্টা হচ্ছে রাজস্থান রাজ্যের একটি নৃত্যশৈলী, অপশন ডি। নেক্সট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে তোমরা, যে চেরনোবিল দুর্ঘটনা কোথায় হয়েছিল? জাপান, ভোপাল, রাশিয়া নাকি মুম্বাইতে? তো মনে রাখবে, চেরনোবিল দুর্ঘটনাটি হয়েছিল হচ্ছে রাশিয়াতে, অপশন সি। আর যে জায়গাটাতে মানে চেরনোবিল দুর্ঘটনাটি হয়েছিল সেই জায়গাটা এখন রাশিয়ার দখলে নেই, সেটা এখন ইউক্রেনের মধ্যে রয়েছে। কিন্তু আগে ইউক্রেনও কিন্তু রাশিয়ার মধ্যেই ছিল। তো সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 26শে এপ্রিল 1986 তারিখে সংঘটিত ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাটি চেরনোবিল বিপর্যয় হিসাবে পরিচিত। আর চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ যেখানে সেই ঘটনাটি হয়েছিল, সেই কেন্দ্রটি বর্তমানে ইউক্রেনে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পৃথিবী বিখ্যাত যে বারবি ডল, এই বারবি ডলের স্রষ্টা কে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রুথ হ্যান্ডলার। তো রুথ হ্যান্ডলার হচ্ছে পৃথিবী বিখ্যাত বারবি ডলের স্রষ্টা। তো বারবি ডল একটি ফ্যাশন পুতুল যা আমেরিকার ব্যবসায়ী রুথ হ্যান্ডলার দ্বারা তৈরি, আমেরিকার খেলনা এবং বিনোদন কোম্পানি ম্যাটেল দ্বারা নির্মিত এবং 9 মার্চ 1959 সালে এটা প্রবর্তন করা হয়েছিল। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তো ভারতের প্রথম টেলিভিশন প্রোগ্রাম কত সালে হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1959 সালে। তো ভারতে টেরেস্ট্রিয়াল টেলিভিশন 15 সেপ্টেম্বর 1959 সালে দিল্লিতে একটি ছোট ট্রান্সমিটার এবং একটি অস্থায়ী স্টুডিও দিয়ে পরীক্ষামূলক সম্প্রচারের জন্য শুরু হয়েছিল। এই সালটা খুবই ভালো করে মনে রাখবে, যে ভারতে প্রথম টেলিভিশনে প্রোগ্রাম হয়েছিল হচ্ছে 1959 সালে। খুবই ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লাসশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।